আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা সাধারণ গণিত প্রথম অধ্যায়ের কিছু ম্যাথ করব। ম্যাথের মধ্যে আমি একটি ম্যাথ নিয়েছি, √3 এবং 4-এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্ন কিন্তু প্রথম অধ্যায় থেকে আমাদের সৃজনশীলে থাকে। এবং আরেকটি প্রশ্ন থাকে, সেটি এরকম প্রশ্ন থাকে যে √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, অথবা এরকম রুটের মধ্যে যেগুলো বর্গমূল করা যায় না সেই সকল সংখ্যার উপর বর্গমূল দিয়ে বলতে পারে এই সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা, সেটি প্রমাণ করে দেখাও। আমরা সেই ধরনের একটি ম্যাথ করব। তো আজকের ক্লাসই হবে আমাদের √3 এবং 4, একটা আমাদের লিমিট দেয়া থাকবে যে এত থেকে শুরু হবে, এত গিয়ে শেষ হবে, এর মাঝে যে কোনো দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এবং আরেকটি আমরা ম্যাথ করব, সেটি হচ্ছে যে কোনো একটি বর্গমূল দিয়ে বলতে পারে যে এই সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা, সেটা প্রমাণ করে দেখাও। এই ধরনের ম্যাথই এই অধ্যায় থেকে বেশি আসে। তো আমরা ধাপে ধাপে সামনে আরও এগোবো, কিন্তু এখন আমরা এই যে দুইটি ম্যাথের কথা বললাম, এই দুইটি ম্যাথ এখন আমরা সমাধান করব। তো চলো আমরা এখন সমাধান করি। দেখো এখানে দেখো আমাদের √3 থেকে কিন্তু শুরু করতে বলেছে। আমরা জানি √3-র একটা নির্দিষ্ট ভ্যালু আছে এবং 4 মানে তো 4, তার মানে √3 থেকে আমার যে সংখ্যাটা নিব অমূলদ সংখ্যা, সেই সংখ্যাটি হবে √3 থেকে বড় এবং 4 থেকে ছোট। এরকম আমাদের দুইটি সংখ্যা নিতে হবে, তার মানে দুইটি সংখ্যাই কিন্তু আমাদের √3 থেকে বড় হইতে হবে এবং আমাদের 4 থেকে ছোট হইতে হবে। তো প্রথমে আমাদের √3 এর মান বসিয়ে নেব আমরা। তাহলে আমরা লিখি এখানে √3 ইজ ইকুয়াল টু √3-র যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা বসাই নিব। এটা তুমি ক্যালকুলেটর চেপে করে নিতে পারো। 1.73205008 √3-র ভ্যালু এগুলো, মানে এদিকে আরও আছে, এই জন্য আমরা এই যে থ্রি ডট দিয়ে দিলাম। 3 ডট মানে কি, এদিকে অসীম। কারণ আমরা কিন্তু পড়েছিলাম যখন আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে যখন আমরা ক্লাসিফিকেশন দেখেছিলাম, তখন কিন্তু আমরা অমূলদ সংখ্যার ভিতরে একটাই ক্লাসিফিকেশন ছিল, সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা, তাই না? তাহলে দেখো এটা অসীম অনাবৃত দশমিক সংখ্যা হয়ে গেল এটা। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে ভ্যালু, আমরা এখন যে দুইটা ভ্যালু নিব, সেই দুইটা ভ্যালু কিন্তু 1.73205004 এইটা থেকে বড় হতে হবে এবং 4 থেকে ছোট হতে হবে। তাহলে দেখো এটা কিন্তু খুবই ইজি, এখন আমরা সেটা করে ফেলি। আমরা একটু ধরে নিব যে √3 এবং 4-এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা a এবং b। চলো সেটা আমরা লিখে ফেলি। তাহলে দেখো আমরা কি করলাম, মনে করি √3 ও 4-এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা যথাক্রমে a ও b। তার মানে a এবং b হবে আমাদের যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে, সেই দুইটি অমূলদ সংখ্যা। তার মানে a এর মধ্যে আমরা একটা ভ্যালু রাখবো, b এর মধ্যে আরেকটি ভ্যালু রাখবো। এখন আমরা a এবং b এর মান বসাবো। এখন যেখানে লিখে দিব, যেখানে a সমান √3 + 1 এবং b সমান √3 + 2। বিষয়টি একটু দেখো, আমাদের কিন্তু মানে রেঞ্জটা ছিল এমন, দেখো রেঞ্জটা ছিল এরকম, √3 থেকে বড় হইতে হবে আমাদের যে ভ্যালুটা নিব, ধরো x ভ্যালু, এবং 4 থেকে সেটার ভ্যালু ছোট হতে হবে। তাহলে দেখো আমরা কি করেছি, a মানে কত, √3 + 1, √3 মানে কত 1.73205008। তাহলে এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত হবে 2.730508, তাই না? এবং এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হচ্ছে 3.73205008। দেখো তাহলে দুইটাই কিন্তু, একটা হচ্ছে 2.73, একটা হচ্ছে 3.73। তাহলে দুইটিই কিন্তু আমাদের 4-এর থেকে ছোট এবং √3 থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কিন্তু এই দুইটা ভ্যালু কিন্তু আমাদের অমূলদ সংখ্যা নির্ণয় কিন্তু হয়ে গেল। এখন আমরা কিভাবে এনেছি সেটা আমরা এখন লিখে দিব। তাহলে আমরা এখানে লিখব স্পষ্টত a ও b উভয়ই অমূলদ সংখ্যা এবং উভয়ই √3 ও
4 এর মধ্যে অবস্থিত। তাহলে কি এই বিষয়টা ক্লিয়ার? যে দেখো স্পষ্টত এ ও বি উভয় অমূলদ সংখ্যা এবং উভয় √3 ও 4 এর মধ্যে অবস্থিত। তার মানে উপরে যে কন্ডিশন লিখেছিলাম সেটা আমরা এখানে লিখব। দেখো তাহলে অর্থাৎ √3 থেকে বড় কার মান? এর মান কত ছিল? √3 + 1 এবং কার থেকে ছোট? 4 থেকে ছোট। এবং √3 থেকে বড় কার মান? বি এর মান কত ছিল? √3 + 2। এখানে কার থেকে ছোট? 4 থেকে ছোট। তাহলে দেখো কন্ডিশন কিন্তু এটা যে √3 থেকে বড় √3 + 1 এবং 4 থেকে ছোট। আবার √3 থেকে বড় √3 + 2 সেটা 4 থেকে ছোট। এখন তাহলে আমরা লিখতে পারি অতএব এ ও বি দুটি নিম্নে অমূলদ সংখ্যা। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো আমরা দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করেছি, একটা রেঞ্জ দেওয়া ছিল, সেই রেঞ্জের মধ্যে আমরা কিন্তু এখানে 3 এর সাথে +1 নিয়েছি, এটাও করতে পারো। তুমি যদি মনে করো এর সঙ্গে তুমি +1 না নিয়ে তুমি যদি এটার জাস্ট এই যে 1.7 আছে তুমি এখানে 1.8 দিলে, তারপর 1.9 দিলে, মানে অসংখ্য এখানে কিন্তু এই যে এই রেঞ্জের মধ্যে কিন্তু অসংখ্য অমূলদ সংখ্যা অবস্থান করছে। তো আমি যেটা দিয়েছি এর মানে এই নয় যে তোমাকে এটাই করতে হবে। এটা করতে পারো যদি তোমার রেঞ্জ এরকম থাকে। যদি তোমার রেঞ্জ যদি থাকতো এরকম √3 ও শুধু 3, এটা যদি থাকতো তাহলে কিন্তু আমরা এই যে এটা নিতে পারতাম না, বি এর ভ্যালুটা নিতে পারতাম না, কারণ বি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 3.73205008, যেটা 3 থেকে বড় হয়ে যায়, কিন্তু তখন এটা নিতে পারতাম না। তো তখন আমাদেরকে অন্য পদ্ধতি নিতে হতো। দেখো √3 সঙ্গে আমরা অন্য কিছু যোগ করতাম এবং √3 সাথে 1 যোগ করতে পারতাম এবং √3 সাথে 1.5 যোগ করতে পারতাম। বা এটা কিন্তু আমরা এইভাবেও নিতে পারতাম, 1.7 আছে 1.8 এবং আরেকটি নিতে পারতাম 1.9 বা 1.73 আছে, আমি এখানে 1.74 নিব। তবে আমরা চেষ্টা করব যে এইগুলো একটু পূর্ণ সংখ্যায় করে নিতে। যেমন ধরো এখানে আমাদের 1.7 আছে, তার মানে আমরা 1.8 নিতে পারবো, কিন্তু এই যে 3, 2, 5, 0, 8, এই যে ধরো এইটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, 8-এর জায়গায় 9 দিব। এটা আসলে হবে, কিন্তু আসলে টিচার একটু বিভ্রান্তিতে পড়ে যাবে। কিন্তু আমরা এই যে এই সংখ্যাগুলোর মধ্যে কিন্তু একটা চেঞ্জ আনতেই হবে। এবং আমি যে সংখ্যাটা নিয়েছি, এর ভ্যালু যেটা নিয়েছি, সেই ভ্যালুটা আমাদের এই যে লিমিট ছিল, এই যে আমাদের লিমিট ছিল, এই লিমিট থেকে ছোট অথবা বড় হয়ে যাচ্ছে কিনা। ছোট অথবা বড় হলে হবে না। যদি আমাদের √3 সমান এবং 4 এর সমানও হয়ে যায় একটা ভ্যালু, তাও কিন্তু আমাদের অ্যান্সার হবে না, কারণ এখানে বলে দিয়েছে যে এই দুইটার মধ্যে বলতে বোঝাচ্ছে এর সমান না, কিন্তু এর ভেতরে থাকতে হবে, এর সমান হইতে পারবে না। তো আমি আশা করি আমার শিক্ষার্থীবৃন্দ এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং এই ধরনের যে কোনো প্রশ্ন, যে কোনো টাইপের প্রশ্ন আসলে সে এটার সমাধান করতে পারবে, কারণ এইখানে আমি তাকে সেইভাবেই বুঝিয়েছি। তো চলো এখন আমরা দেখব যে একটি বর্গমূলক দেয়া থাকলে সেটি অমূলদ সংখ্যা, সেটি কিভাবে প্রমাণ করতে হয়। এবং আমি একটি ম্যাথ সমাধান করে দিব এবং সেটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমার কাছে এই সেম ক্যাটাগরির 1000টা ম্যাথ দিলে তুমি সেটা সমাধান করতে পারবে। তো চলো আমরা সেটা এখন দেখি। দেখো আমি একটি ম্যাথ নিয়েছি, প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। দেখো এখানে √2 এর পরিবর্তে √3, √5, √7, মানে যেগুলোর বর্গমূল করা যায় না আর কি। এখানে কিন্তু 4 নিলে হবে না, 4 কিন্তু আমাদের মূলদ সংখ্যা হয়ে যায়। অমূলদ সংখ্যার সংজ্ঞা আমি বলেছিলাম, সেটা কি মাথায় আছে? মাথায় থাকলে গুড, মাথায় না থাকলে সেটা আমি আবার রিপিট করছি, এবার মাথায় ঢুকিয়ে নাও। অমূলদ সংখ্যা ওই সকল সংখ্যাকে বলে যে সকল সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায় না। কিভাবে? p/q আকারে প্রকাশ করা যাবে না এবং pq হতে হবে পূর্ণ সংখ্যা, p ও q হবে পূর্ণ সংখ্যা।
ঠিক আছে, এবং কিউ নট ইকুয়াল টু 0। তার মানে কিউ এর ভ্যালু 0 হতে পারবে না। কিউ এর ভ্যালু 0 হলে অসংজ্ঞায়িত হয়ে যায়, এটা হতে পারবে না। তাহলে দেখো আমরা এই আকারে যদি প্রকাশ করতে না পারি সেটাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে দেখো তুমি চিন্তা করে দেখো যে একটা সংখ্যা আমি অমূলদ সেটা প্রমাণ করব, কিভাবে প্রমাণ করব। ধরো তোমার নামে একটা বিচার এসেছে, সাপোজ একজন চোর, সে চুরি করেনি কিন্তু তাকে চোরের ব্লেম দেওয়া হয়েছে। তাহলে তাকে প্রথমে কি করতে হবে? সে যে চোর না সেটার একটা প্রমাণ দিতে হবে না? সে চুরি করেনি তার মানে সে নির্দোষ, সে চোর না। এবং যে তার উপর ব্লেম দিয়েছে তাকেও কিন্তু উল্টা একটা প্রমাণ দিতে হবে যে হ্যাঁ সে চুরি করেছে, এটা তাকে প্রমাণ করে দিতে হবে। তার মানে আমরা কি করব এখানে, এই যে √2 একটি অমূলদ সংখ্যা, তার মানে অমূলদ সংখ্যা মানে কি p/q আকারে প্রকাশ করা যাবে না। তাহলে p/q আকারে যদি প্রকাশ করা যায় সেটা কি হবে? মূলদ সংখ্যা। তার মানে আমরা প্রথমে কি করব, এই √2টাকে ধরে নিব যে ও নির্দোষ বা ও চুরি করেনি, মানে ও মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলে p/q আকারে প্রকাশ করা যাবে। আর যখনই p/q আকারে ওকে প্রকাশ করা যাবে না তখনই আমি বলে দিব যে অতএব √2টা অমূলদ সংখ্যা। তো চলো এখন আমরা ম্যাথে প্রয়োগ করি। প্রয়োগ করলে তোমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা ধরে নিব √2 একটি মূলদ সংখ্যা। ধরি √2 একটি মূলদ সংখ্যা। আর এই ধরনের ম্যাথে কিন্তু সবগুলোরই সেম প্রসেস, একদম A to Z সেম প্রসেস, জাস্ট সংখ্যাটা একটু আলাদা হয়ে যায়। তাছাড়া A to Z সেম প্রসেস। একটা প্রসেস তুমি শিখলে সেটা তুমি কোটি কোটি ম্যাথে এই প্রসেসটা তুমি প্রয়োগ করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ধরে নিলাম যে √2 একটি মূলদ সংখ্যা। আর √2 যদি মূলদ সংখ্যা হয় তাহলে সেটাকে কি করা যাবে? p/q আকারে প্রকাশ করা যাবে। এখন আমাদের পরস্পর সহমৌলিক p ও q দুটি সংখ্যা নিতে হবে এবং সংখ্যা দুটি কি করতে হবে? 1 থেকে বড় হবে। ঠিক আছে, চলো আমরা সেটা এখন লিখে নিই। তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক সংখ্যা কি নিব? p ও q, যেখানে q নট ইকুয়াল টু 0, এটা আমাদের নিয়ে নিলাম। হ্যাঁ, দেখো আরেকটা জিনিস দেখো, সহমৌলিক সংখ্যা কাকে বলছে? যে সকল সংখ্যার গসাগু 1 হবে তাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। যেমন দেখো 3 এবং 5 এই দুটাকে যদি গসাগু করি, এই দুটাকে যদি আমরা গসাগু করি তাহলে এই দুটার গসাগুর ভ্যালু হবে 1। ঠিক আছে, এই জন্যে এইগুলোকে বলা হচ্ছে সহমৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এই ধরনের আমরা p ও q একটি সহমৌলিক সংখ্যা নিব। আচ্ছা, এখানে আমরা সহমৌলিক স্বাভাবিক সংখ্যাও বলতে পারি। সহমৌলিক এখানে একটু লিখে দিই, স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, মানে আমরা এখানে আর স্বাভাবিক সংখ্যাগুলো নিলাম 1 2 3 4 5 এগুলো নিব। তাহলে কি হবে, এই যে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p ও q নিয়েছি যেখানে q নট ইকুয়াল টু 0 হয়েছে, যেহেতু আমাদের এটা মূলদ সংখ্যা তাহলে সেটাকে আমরা কি করতে পারবো? pq আকারে প্রকাশ করতে পারবো। তাহলে √2 কে p/q আকারে প্রকাশ করা যাবে। অর্থাৎ √2 ইকুয়াল টু p/q। ঠিক আছে, দেখো √2 কে p/q আকারে প্রকাশ করা মানে কি? √2 সমান p/q। এখন আমাদের কাজ হবে উভয় পাশকে বর্গ করে দেওয়া। তাহলে দেখো উভয় পাশে বর্গ করে দিই, হোল স্কোয়ার। তাহলে এখানে থাকছে শুধু 2, এখানে থাকছে p²/q²। এখন আমরা কি করব? উভয় পাশে q দ্বারা গুণ করব। তাহলে এখানে থাকছে 2q ইজ ইকুয়াল টু p²/q। কেন q থাকছে এটা একটু রাফ করে দেখাই দিই। দেখো 2 × q হয়ে গেল এখানে।
এখানে পি স্কোয়ার ইন্টু কিউ, আর এখানে কিউ স্কোয়ার মানে কত, কিউ ইন্টু কিউ। তাহলে এই কিউ আর এই কিউ কেটে গেল, থাকছে শুধু পি স্কোয়ার বাই কিউ। ঠিক আছে, এখন দেখো এখানে এই যে 2q, এটা কিন্তু স্পষ্টত এটা কিন্তু আমাদের একটি পূর্ণ সংখ্যা। যেভাবেই আসুক সংখ্যাটা সেটা হবে পূর্ণ সংখ্যা। এবং পি স্কোয়ার বাই কিউ এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা হবে না, এটা আমাদের ভগ্নাংশ সংখ্যা হয়ে যাবে। তার মানে দেখো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা কি এক হয়? এক হয় না। তার মানে এই 2q ইজ নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। তাহলে এখানে আমাদের বেশ কিছু কথা লিখতে হবে, চলো সেটা আমরা এখানে পাঠ করে নিই, সেখানে লিখব। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি স্পষ্টত, স্পষ্টত 2q একটি পূর্ণ সংখ্যা। তাহলে এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে। এখন যেহেতু ওটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে কারণটা অবশ্যই আমাকে বলতে হবে। কারণ পি ও কিউ কি ছিল? স্বাভাবিক সংখ্যা ছিল। স্বাভাবিক সংখ্যা এবং কি ছিল? পরস্পর সহমৌলিক ছিল। পরস্পর সহমৌলিক ছিল, তাই না? তাহলে দেখো পরস্পর যদি সহমৌলিক থাকে এবং পি ও কিউ যদি স্বাভাবিক সংখ্যা থাকে, তাহলে দেখো এটা যে পূর্ণ সংখ্যা হবে না সেটা আমরা একটু দেখি। দেখো 3 এবং 5 আমরা নিয়েছিলাম, 3 এবং 5, হ্যাঁ, এটা আমরা নিয়েছিলাম পি এবং কিউ এর মান, কারণ এটা পরস্পর সহমৌলিক সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা এখন স্কোয়ার করি, তাহলে দেখো কি হবে, 3 স্কোয়ার বাই 5, তাহলে কত হচ্ছে 9/5। তাহলে দেখো 9/5 এটা করলে ভ্যালু হবে 1.8। দেখো 1.8 কখনোই কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় এবং পূর্ণ সংখ্যাও নয়। কিন্তু দেখো 2q এর ভ্যালু কিন্তু আমাদের 5, তাই না? তাহলে দেখো 2 × 5 = 10। তাহলে দেখো এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা হয়ে গেল। তার মানে আমরা কিন্তু স্পষ্টত বলেছিলাম 2q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, এটা ভগ্নাংশ সংখ্যা হয়ে যায়। কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক। স্বাভাবিক সংখ্যা ছিল এবং পরস্পর সহমৌলিক ছিল। এবং আমি কিন্তু একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে আসলে পি স্কোয়ার বাই কিউ কেন পূর্ণ সংখ্যা হয় না এবং 2q কীভাবে পূর্ণ সংখ্যা হয় সেটা কিন্তু আমি তোমাকে দেখিয়ে দিলাম। তো দেখো যেহেতু এটা 2q পূর্ণ সংখ্যা এবং পি স্কোয়ার কিউ পূর্ণ সংখ্যা হলো না, তার মানে 2q ইজ নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। এটা কিন্তু আমরা এখন লিখতে পারি। তাহলে আমরা লিখব অতএব 2q এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না, অর্থাৎ 2q ইজ নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। তাহলে দেখো এটা যেহেতু নট ইকুয়াল টু হয়ে গেল, তার মানে কি হয়ে গেল? অতএব √2কে আমরা কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরেছি? না, পারিনি। অতএব √2কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ √2 মূলদ সংখ্যা নয়, অতএব √2 একটি অমূলদ সংখ্যা। প্রমাণিত। দেখো আমরা কি বলেছিলাম যে তাকে চোরের ব্লেম দেওয়া হয়েছে। প্রথমে আমরা ধরে নিব সে নির্দোষ, সে চোর নয়। আমরা ধরে নিয়েছিলাম যে সে চোর নয়। তারপরে তাকে আমরা বিভিন্ন এভিডেন্সের মাধ্যমে সেটাকে প্রমাণ করলাম যে সে যে চোর নয় সেটা প্রমাণ করার চেষ্টা করলাম, কিন্তু এইখানে এসে দেখলাম আসলে সে নির্দোষ নয়, সে চুরি করে ফেলেছে।
তার মানে কি, তাকে নির্দোষ হিসেবে আমরা প্রমাণ করতে পারিনি, কারণ সে নির্দোষ নয়। অতএব সে যদি নির্দোষ না হয়, সে হয়ে গেল দোষী বা সে চুরি করেছে। তো এইভাবে আমরা একটি সংখ্যা যখন আমাদের অমূলদ প্রমাণ করতে বলবে, তাকে প্রথমে আমরা মূলদ ধরে নিব। আর মূলদ ধরতে হলে মূলদ সংখ্যা আমরা জানি p/q আকারে প্রকাশ করা যায়। তারপর আমরা সেই সংখ্যাকে ইকুয়াল p/q দিয়ে দিব, তাকে বর্গ করব। বর্গ করার পরে উভয় পাশে q দ্বারা গুণ করব। গুণ করার পরে তারপরে আমরা দেখব যে উভয় পাশে কি আমাদের পূর্ণ সংখ্যা হয় কি না। পূর্ণ সংখ্যা হবে না। পূর্ণ সংখ্যা না হওয়ার কারণে আমরা কি করব, লিখে দিব যে এটা পূর্ণ সংখ্যা হতে পারে না, তারপরে নট ইকুয়াল টু দিয়ে দিব। তারপরে অতএব ওই যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ সেই সংখ্যাটি মূলদ সংখ্যা নয়, অতএব ওই সংখ্যাটি অমূলদ সংখ্যা। এটাই আমাদের প্রমাণ। তাহলে দেখো, এই প্রসেসটা ব্যবহার করে কিন্তু আমরা এই ধরনের প্রত্যেকটি অঙ্ক সমাধান করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।